নমস্কার, আমার নাম ডক্টর এস এ মল্লিক। আজকে আপনাদের কাছে আমি এমন একটা টপিক নিয়ে আলোচনা করতে চাই, যেটা অনেকেই খুব বিব্রত, যে টপিকটাকে নিয়ে, যে জিনিসটাকে নিয়ে অনেকে খুব ঝামেলার মধ্যে পড়েছেন সাম্প্রতিক সময়। যাদের কিডনি ডিসফাংশন শুরু হয়েছে, যে ক্রিয়াটিনিন একটু একটু করে বাড়তে আরম্ভ করছে, তারা খুব বিপদে পড়েছেন যে কিভাবে এটাকে নিয়ন্ত্রণে রাখবেন। অনেক কিছু করছেন, বিভিন্ন লোক বিভিন্ন কথা আপনাদের বলেছেন, সেগুলো ফলো করছেন। কিছু জিনিস কিনে বাজার থেকে খেতে বলেছেন, সেগুলো কিনে কিনে খাচ্ছেন। অনেকে প্রোটিন বন্ধ করে দিয়েছেন ভয় পেয়ে, যে একদম প্রোটিন বন্ধ, প্রোটিন খাওয়া যাবে না, প্রোটিন খেলেই ক্রিয়াটিনিন বেড়ে যাবে। কিন্তু তাও ক্রিয়াটিনিন একটু একটু করে বাড়তে আরম্ভ করছে। কি করলে এই ক্রিয়াটিনিন কমবে? প্রথম কথা, এই ক্রিয়াটিনিন কি আমাদের জানতে হবে। ক্রিয়াটিনিন একটা আমাদের শরীরের মধ্যে তৈরি হয় মাসেল ব্রেকডাউন হয়ে, বা মাসেলের মেটাবলিজমে। আমাদের শরীরে যে পেশি কোষগুলো থাকে, সেই কোষগুলো থেকে ক্রিয়াটিনিন তৈরি হয়, এবং সেগুলো শরীরে মেটাবলিজম হয়, এবং সেগুলো ইউরিন দিয়ে শরীরের বাইরে বেরিয়ে যায়, ফিল্টার হয়ে কিডনির মাধ্যমে। যখন কিডনি ডিসফাংশন শুরু হয়, তখন এই ক্রিয়াটিনিন কিডনি দিয়ে ফিল্টার হয়ে শরীরের বাইরে মূত্রের মাধ্যমে বেরোতে পারে না। এবং সেই সঙ্গে ইউরিনারি অ্যালবুমিন ক্রিয়াটিনিন রেশিও টেস্ট করে দেখলেন 30-এর বেশি, এবং আপনি মোটামুটি নিশ্চিন্ত হয়ে গেলেন যে আপনার একটা কিডনি ডিসফাংশন শুরু হয়েছে। এই যে ক্রিয়াটিনিন একটু 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 করে বাড়ছে, প্রথমে ছিল 0.9, তারপরে এলো 1.1, তারপরে 1.27, তারপরে 1.35, এরকম বাড়তে থাকে। তো অল্প অল্প করে বাড়তে থাকে। তারপর আপনি ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, ডাক্তারবাবু আপনাকে আশ্বস্ত করছেন এই বলে যে একটু বেড়েছে, অত চিন্তা করার কিছু নেই। কিন্তু আপনার তো আর মন মানে না যে ক্রিয়াটিনিন বাড়তে আরম্ভ করছে, অথচ ডাক্তারবাবু বলছেন অত চিন্তার কিছু নেই। কিন্তু আমি বলি, ক্রিয়াটিনিন যখন অল্প অল্প করে আপনার বাড়তে আরম্ভ করেছে, তখনই সচেতন হয়ে যান। সচেতনতার দরকার আছে। কারণ একটা লেভেলের পরে ক্রিয়াটিনিন বেড়ে গেলে আপনি সেটাকে খুব বেশি কমাতে পারবেন না। সেটা তখন অ্যাডভান্স কিডনি ডিজিজের আন্ডারে পড়ে যায়, এবং সেখানে আপনি খুব বেশি চেঞ্জও করতে পারবেন না। প্রথম কাজ, ডু নট প্যানিক। দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তা করলে ঘুম কম হবে, কিডনির ক্ষতি করবে। কিডনির ইন্টারনাল রিপেয়ার মেকানিজমের জন্য ঘুম হওয়াটা ভীষণ দরকার। 2 নম্বর, দুশ্চিন্তা করলে কর্টিজল লেভেল বাড়বে। কর্টিজল লেভেল বাড়লে আপনার কিডনির যে ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স, সেটা হ্যাম্পার্ড হয়, সেটা আপনার কিডনিকে আরও খারাপ করবে। 3 নম্বর, দুশ্চিন্তা করলে অ্যাড্রিনালিন বাড়বে, ভ্যাসোকনস্ট্রিকশন হবে, কিডনির মধ্যে রক্তবাহগুলোরও ভ্যাসোকনস্ট্রিকশন হবে, কনস্ট্রিকশন বা সংকোচন হবে। তাতে কিডনির ফিল্টার করার ক্যাপাসিটিও কমবে, তাতে আপনার ক্রিয়াটিনিন আরও বাড়বে। সেই জন্য প্রথম কাজ হচ্ছে প্যানিক না করে নিশ্চিন্ত থাকা, এবং নিয়ম কানুনগুলো ফলো করা। সবটা আপনার আমার হাতে নেই, কিন্তু আমরা যে যে নিয়মগুলো আজকে বলবো, সেগুলো যদি ফলো করি, তাহলে আপনার কিডনি 1% হলেও ভালো থাকবে। প্রথমেই কিডনি খারাপ কেন হয়েছে সেই ব্যাপারটা একটু ধারণা করে আমাদের নিতে হয়। আমাদের একটু ক্রিয়াটিনিন টেস্ট করে নিতে হয়, ইউরিন এসিআর, সুগার আছে কিনা, সুগার থেকে কিডনি খারাপ হলো কিনা, একটু কোলেস্ট্রল টেস্ট করে নেওয়া, ইউরিক অ্যাসিড টেস্ট করে নেওয়া, কেন এগুলো থেকে কিডনি খারাপ হয়। ব্লাড প্রেশার পরিমাপ করা, সেটা নর্মাল আছে কিনা। যদি ব্লাড প্রেশার বেশি থাকে, সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি সুগার বেশি থাকে, সেটা আমাদের ইন্টারভিন করতে হবে। এই জিনিসগুলো প্রথমে বেসলাইন প্যারামিটারসগুলো আমাদের জেনে নিতে হবে, যে কেন কিডনি খারাপ হয়েছে। হতে পারে আপনি বহুদিন ধরে পেনকিলার খেয়েছেন, সেই পেনকিলারের জন্য আপনার কিডনি খারাপ হয়েছে। হতে পারে বহুদিন ধরে আপনি এমন কিছু খাবার দাবার খেয়েছেন যেগুলো কিডনির ওপর বেশি চাপ পড়েছে। হতে পারে বহুদিন ধরে এমন কিছু সাপ্লিমেন্টস খেয়েছেন যেগুলো কিডনি খারাপ করেছে। সেগুলো আমাদের প্রথমে হিস্ট্রি নিয়ে এক্সক্লুড করে দিতে হবে, বা আমাদের সেগুলো বন্ধ করতে হবে যদি আমরা সেগুলো জেনে থাকি। নেক্সট হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল করা। কিডনির অসুখ বহুগুণে বেড়ে যায় যদি আমাদের রক্ত চাপ নিয়ন্ত্রণে না থাকে। মনে করুন, সাধারণত আমরা বলি যে 120 থেকে 80 নর্মাল রক্তচাপ, তার নিচে থাকলে ভালো। যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 120 থেকে 130 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 80 বা তার নিচে থাকে, এটাকে বলে এলিভেটেড ব্লাড প্রেশার। এই সময় সচেতন হয়ে যেতে হবে। এলিভেটেড ব্লাড প্রেশার বেড়েছে মানে এটা আপনার নর্মাল ব্লাড প্রেশার নয়। কিন্তু যদি আপনি বহু জায়গায় শুনে থাকবেন 130/80 বা তার নিচে থাকলেই হলো,
কিন্তু আমি বলি 130 কিন্তু বেশি ব্লাড প্রেশার, এলিভেটেড ব্লাড প্রেশার। ওষুধ লাগছে না ঠিকই, এটাকে নিয়ন্ত্রণ করা যায়, এটাকে লাইফস্টাইল মডিফাই করে কম করা যায়। আপনার শরীরে ওজন কমানোর মাধ্যমে, নুন কম খাওয়ার মাধ্যমে, ভালো ফলমূল খাওয়ার মাধ্যমে, গুড ফুড খাওয়ার মাধ্যমে, ভালো এক্সারসাইজ করার মাধ্যমে, ভালো করে ঘুমানোর মাধ্যমে এটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। তাহলে প্রথমেই সচেতন হয়ে যান যে এই ব্লাড প্রেশারটা স্বাভাবিক ব্লাড প্রেশার না, এটা এলিভেটেড ব্লাড প্রেশার। কিছু কিছু ওষুধ আছে যে ওষুধগুলো যখন এলিভেটেড ব্লাড প্রেশার থাকে আমরা যদি ইউজ করি কম ডোজে তাহলে কিডনি প্রোটেকশন পাওয়া যায়, মানে এআরবি গ্রুপের ওষুধ বা এসিই ইনহিবিটর গ্রুপের ওষুধ। এই গ্রুপের ওষুধগুলো আমাদের কিডনি প্রোটেকশন দেয়, যেমন টেলমিসার্টান, যেমন র্যামিপ্রিল, যেমন ওলমেসার্টান, যেমন ক্যান্ডেসার্টান, এসব গ্রুপের ওষুধ আছে আর কি। সেগুলো আমাদের কিডনি প্রোটেকশন দেয়, সেই ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি। নেক্সট হচ্ছে ব্লাড সুগার কন্ট্রোল করা যদি আপনি ডায়াবেটিক হন। আপনি ডায়াবেটিক, কিডনি খারাপ হচ্ছে, কিন্তু আপনি সকালে মর্নিং ওয়াক করতে গিয়ে লেকে গিয়ে ফেরার সময় কচুরি আর সিঙ্গারা জিলিপি খেয়ে ফিরছেন, আপনার ডায়াবেটিস কন্ট্রোল হবে না। আপনি এই জিনিসটা লুকিয়ে যে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই তাও আপনি জানেন, সেটাকে আনকন্ট্রোলড রেখে আপনি যে খাবার দাবার খাচ্ছেন যেটা আপনার শরীরের জন্য যথাযথ নয়, ভালো নয়, সেটা আপনি নিজেকে নিজে ফাঁকি দিয়ে ফেলছেন। আপনার ডায়াবেটিস যদি প্রপারলি না কন্ট্রোলে থাকে আপনার কিডনি ড্যামেজ হবেই। দেখা গেছে যাদের ডায়াবেটিস ওয়েল কন্ট্রোলড তাদেরও 25 বছর পরে কিডনি ফাংশন ডিক্লাইন করতে আরম্ভ করে বিকজ অফ ডায়াবেটিস। ডায়াবেটিস একটা অনেক কঠিন অসুখ, এই অসুখ যদি নিয়ন্ত্রণে থাকে তাও আপনার অর্গান ডিসফাংশন হবে, সুতরাং অনিয়ন্ত্রিত থাকলে তা তো হবেই। সুতরাং প্রথমে আমাদের সচেতন হয়ে যেতে হবে। কিছু কিছু ডায়াবেটিসের ওষুধ আছে যেটা কিডনি প্রোটেকশন দেয়, তার নাম SGLT2 ইনহিবিটর, তার নাম GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, যেটা ডায়াবেটিসে ব্যবহার করা যায়, কিডনি প্রোটেকশন দেয়। শুধু তাই না, যাদের যত ভালো ডায়াবেটিস কন্ট্রোল আছে তাদের কিডনি অসুখ হওয়ার সম্ভাবনা তত কমে। এবং এটাও স্টাডিতে দেখা গেছে যে আর্লি ইনিশিয়েশন অফ ইনসুলিন প্রোটেক্টস কিডনি। তার মানে যদি প্রয়োজন হয় এবং কিডনির অসুখ আন্দাজ করছি হবে বা হতে পারে, তার যদি আগে ইনসুলিন ব্যবহার করা যায় তার কিডনি প্রোটেক্টেড থাকে অনেক বেশি অনেক ওষুধের চেয়ে। এমন অনেক ওষুধ আছে যেগুলো কিডনির অসুখ থাকলে ব্যবহার করা যায় না, যেমন মেটফর্মিন অ্যাডভান্স কিডনি ডিজিজে ব্যবহার করা যায় না। তার মানে মেটফর্মিন কি কিডনি খারাপ করে বা কিডনির অসুখ করায়? তা নয়। কিন্তু যাদের কিডনির কোনো সমস্যা নেই কিন্তু ডায়াবেটিস আছে তাদের নিশ্চিন্তে মেটফর্মিন ব্যবহার করা যায়। আমাদের অনেকের মনে এটা একটা সন্দেহ আছে বা প্রশ্ন আছে যে ডায়াবেটিসের ওষুধ কিডনি খারাপ করে। না, ডায়াবেটিসের ওষুধ কিডনি খারাপ করে না, ডায়াবেটিস রোগটা কিডনি খারাপ করে। কিছু কিছু ওষুধ আছে যেটা অ্যাডভান্স ডায়াবেটিক কিডনি ডিজিজে ব্যবহার করা যায় না ডায়াবেটিস কন্ট্রোলের জন্য। কিন্তু ডায়াবেটিসের কোনো ওষুধই বাজারে এখন নেই যেটা কিডনি খারাপ করে। মানে আপনার নর্মাল কিডনি ছিল, তার ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিসের ওষুধ স্টার্ট করা হলে ওষুধের জন্য কিডনি খারাপ হয়ে গেল, এটা হতে পারে না। সেটা একটা কমপ্লিটলি একটা মিথ, এবং এই মিথ্যা থেকে আপনাকে বেরোতে হবে। আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে 6.5 to 7 HbA1c আপনার কন্ট্রোলে রাখতে হবে। মানে আপনার যদি ডায়াবেটিস থাকে আপনার কিডনি প্রোটেকশনের জন্য আপনার HbA1c 7-এর নিচে থাকতে হবে। যদি 6.5 বা তার নিচে থাকে সেটা আরও ভালো। এটা ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে আমরা সাধারণত অ্যাচিভ করার চেষ্টা করি 6.5, 6.7, 6.8-এর মধ্যে। এল্ডারলি হলে যাদের চান্সেস অফ হাইপোগ্লাইসিমিয়া মোর, তাদের ক্ষেত্রে এটা একটু বেশি রাখা হয় যাতে দুর্ঘটনা না ঘটে। এর পরের পয়েন্ট হচ্ছে সল্ট ইনটেক কমিয়ে ফেলতে হবে। কিডনি প্রোটেক্ট করতে গেলে নুন খাওয়া কমাতে হবে। নুন বেশি খেলে শরীরের মধ্যে জল জমে, ব্লাড প্রেশার বাড়ে, কিডনির ফিল্টার করার জন্য চাপ বাড়ে, কিডনি খারাপ হয় বেশি। নুন রেস্ট্রিকশন করতে হবে, সারাদিনে 5 গ্রামের কম নুন খেতে হবে। এবার যাদের কিডনির অসুখ শুরু হয়েছে, উচ্চ রক্তচাপ আছে, তাকে যদি নুন কম খেতে বলা হয় তিনি বলেন খাবো কি করে, এতদিন আমরা তো নুন বেশি বেশি খেয়ে এসেছি। খাবারের মধ্যে ঈশ্বর নুন দিয়ে পাঠিয়েছেন, আপনার সারাদিনের যা খাবার তাতে মোটামুটি যদি আপনি ধরেন 1.5 গ্রাম আপনি নুন পেয়ে যাবেন, তাহলে পড়ে রইল 3.5 গ্রাম নুন, 5 গ্রাম টোটাল। এবার 3.5 গ্রাম নুন আপনি কিভাবে ব্যবহার করবেন? সেটাকে 3টে মিলে 1 গ্রাম 1 গ্রাম করে ব্যবহার করে নিতে পারেন, খাবারের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। সেটা যদি যথেষ্ট না হয়, খাবারটা নুন ছাড়া বানালেন, 1 থেকে 1.5 গ্রাম নুন পাতে রাখলেন এবং যবার গ্রাস নিচ্ছেন 1 চিমটে করে নুন আপনি মুখের মধ্যে দিচ্ছেন, সেটা একটা ভালো নুনের পরিপূরক হিসাবে কাজ করতে পারে।
আর একটা জিনিস আপনাদের বলি, আমাদের স্বাদকোরকগুলো জিভে থাকে তো, তার মধ্যে সল্ট সেন্সেশন যে স্বাদকোরকে বেশি হয় বা বেশি রিসিভ করে, সেটা আমাদের টাঙের ল্যাটারাল অ্যাসপেক্টে থাকে, জিভের বাইরের দিকে। আমরা যখন নুন খাবো তখন নুনটা নিয়ে যদি জিভের বাইরের দিকে দিই, তাহলে একই পরিমাণ নুন অনেক বেশি নুনের স্বাদ দেবে, ফলে সেটা আমরা করতে পারি। নেক্সট, অ্যাডিকুয়েট হাইড্রেশন মেনটেন করতে হবে। বেশি জল খাওয়া যেমন কিডনির জন্য খারাপ, কিডনিকে বেশি কাজ করতে হচ্ছে, কম জল খেলেও সেটা কিডনির জন্য খারাপ, কারণ ডিহাইড্রেশনে প্রি রেনাল ইঞ্জুরি হয়, কিডনির ইঞ্জুরি হয়। শোনো, শরীরে জল ঠিকঠাক আপনাকে খেতে হবে যাতে রক্ত খুব বেশি ঘন না হয়ে যায়। ঘন রক্ত কিডনিতে গেলে তা কিডনির কাজ করতে অসুবিধা হয়, কিডনি ডিসফাংশন বেড়ে যায়। নেক্সট, যেটা আপনারা সবাই জানেন কিন্তু আমরা সবাই জেনেও সেটা মেনটেন করি না, সেটা হচ্ছে অ্যাভয়েড পেন কিলার অ্যান্ড সেলফ মেডিকেশন। কিছু একটা অসুখ হলো, সামান্য সর্দি কাশি হলো, পাড়ার দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে এনে শুরু করে দিলাম সঙ্গে সঙ্গে, বা কোথাও ব্যথা হলো স্ট্রং পেন কিলার খেলাম, এনএসএআইডি গ্রুপের ওষুধ, সেটা কেন কিডনিকে খারাপ করে। আমরা এতদিনে জেনে গেছি যে কিডনির অসুখ ইউরিক অ্যাসিড এবং কোলেস্টেরল বাড়িয়ে দেয়। উল্টোটাও সত্যি, যে যাদের কোলেস্টেরল এবং ইউরিক অ্যাসিড রক্তে বেশি থাকে তাদের কিডনির অসুখ হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং কোলেস্টেরল যাদের আছে তাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে হবে লাইফস্টাইল মডিফিকেশন এবং ওষুধের মাধ্যমে যদি প্রয়োজন পড়ে। ইউরিক অ্যাসিডের ক্ষেত্রেও তাই। ইউরিক অ্যাসিড ক্রিস্টালস, যে রক্তবাহগুলো আছে কিডনির মধ্যে, গ্লোমেরুলাসের মধ্যে, তার এন্ডোথেলিয়াল ডিসফাংশন করে, তার জন্য কিডনির অসুখ বেড়ে যায়। সেই জন্য কোলেস্টেরল এবং ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে হবে। নেক্সট, আমাদের ধূমপান এবং অ্যালকোহল বন্ধ করতে হবে। আমরা এতদিনে আমাদের এই ভিডিওগুলো শুনে, বিশেষত আমার ভিডিওতে আমি বহুবার বলেছি যে অ্যালকোহল আমাদের কিডনির অসুখ বাড়িয়ে দেয়। স্মোকিং যেহেতু ওভারঅল রক্তবাহগুলোর ক্ষতি করে, কিডনির মধ্যে যে রক্তবাহ যে ফিল্টার করার যন্ত্র তারও ক্ষতি করে, সেটা কিডনির অসুখ বেড়ে যায়। সেই জন্য আপনাকে স্মোকিং, অ্যালকোহল বন্ধ করতে হবে। 11 নম্বর, হেলদি ওয়েট মেনটেন করতে হবে। একজন ওবিস বা মোটা মানুষের কিডনির অসুখ হওয়ার সম্ভাবনা বেশি। শরীরের ওজন যাদের কম তাদের কিডনি অসুখ হওয়ার সম্ভাবনা কম। সুতরাং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। মোটা নাদুস নুদুস চেহারা, বাইরের লোক পাঞ্জাবি পরে ধুতি পরে আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে বলে উৎফুল্ল হয়ে গিয়ে আরও মোটা হওয়ার চেষ্টা করবেন না, বা শরীরের ওজন বেশি জেনেও ইনঅ্যাক্টিভ থাকবেন না। অ্যাক্টিভিটি বাড়ান, ডায়েটারি মডিফিকেশন করুন, এবং যদি ওজন কমাতে না পারেন ডাক্তারবাবুদের পরামর্শ নিন। আজকাল অনেক ওজন কমানোর ওষুধ এসে গেছে বাজারে, সেগুলো যথার্থ প্রয়োগে আপনি রোগা এবং সুস্থ হয়ে উঠতে পারেন। নেক্সট পয়েন্ট হচ্ছে রেগুলার মনিটরিং অফ দ্য প্যারামিটার্স। সুগার ঠিক আছে আপনার? প্রেশার ঠিক আছে? ক্রিয়াটিনিন কমছে না বাড়ছে? ইউরিক অ্যাসিড কেমন আছে? কোলেস্টেরল লেভেলটা কেমন? হিমোগ্লোবিন খুব বেশি নেই তো? আপনার রক্ত খুব ঘন না তো? এই জিনিসগুলো আপনাকে মাঝে মাঝে চেক করে দেখছেন। রেগুলার আপনাকে প্যারামিটার্সগুলো মনিটর করতে হবে। কখন ডাক্তারের কাছে যাবেন? কিডনির অসুখ হচ্ছে বা হয়েছে আপনি বুঝতে পেরেছেন, ডাক্তারের কাছে কখন যেতে হবে? যখন ইজিএফআর 60-এর নিচে নেমে যায়, এটা ক্যালকুলেট করতে হয়, তখন ডাক্তারের কাছে যেতে হবে। ক্রিয়াটিনিন অনেক কিছু করা সত্ত্বেও গ্র্যাজুয়ালি বাড়ছে, ডাক্তারের কাছে যেতে হবে। ইউরিনে পারসিস্টেন্ট প্রোটিনিউরিয়া হচ্ছে, ইউরিনে ফেনা হচ্ছে, এসিআর বেশি, ডাক্তারের কাছে যেতে হবে। আপনি ফুলে যাচ্ছেন, পেচ্ছাপের পরিমাণ কমে যাচ্ছে, তাহলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। এই কন্ডিশনগুলো আপনাকে মনে রাখতে হবে যে এই অবস্থায় আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। তাহলে কনক্লুশন কি হলো? কিডনির অসুখ অবজ্ঞা করার মতো একটা অসুখ নয়। প্রেশার, সুগার, কোলেস্ট্রল, ইউরিক অ্যাসিড, শরীরে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। কিছু স্পেসিফিক ওষুধ আছে যেগুলো কিডনির অসুখের সম্ভাবনা কমায় এবং কিডনি ভালো রাখে। পেন কিলার, ওভার দ্য কাউন্টার মেডিসিন, অ্যালকোহল, স্মোকিং বন্ধ করতে হবে, এবং রেড ফ্ল্যাগ সাইন্সগুলো থাকলে ডাক্তারের কাছে যেতে হবে। নমস্কার।